সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের বিপুল সম্পদ ঘুম ভাঙল দুদকের। অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু, হাইকোর্টেও রিট। কেন্দ্রের নির্দেশের উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থী মন্ত্রী এমপি স্বজনেরা ভোটে আছেন বিএনপির অনেক নেতা। বেশিক্ষণ চালাইতে পারি না, 2-3 ঘন্টা চালাইলে শরীর কাল। আর অন্তর্বর্তী মনে করেন যে 6 ঘন্টা চালাইতে কষ্ট হয়ে যায়। দাবদাহে পড়ছে দেশ, আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। বৈশ্বিক উষ্ণতার প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা। এবং সীমান্তে আবারও বিএসএফ এর গুলি, কসবায় ঘুরতে যাওয়া বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা ভারতীয় বাহিনীর। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করবে দুদক। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থার সচিব। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বেনজির আহমেদের বিপুল সম্পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ প্রকাশ করা হয়। এদিকে সাবেক আইজিপির সম্পদের উৎস জানতে কেন দুদককে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। হাসান মাহমুদের রিপোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের ফিরিস্তি প্রকাশিত হয় একাধিক গণমাধ্যমে। এর মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোলায় 400 বিঘা জমিতে গড়ে তোলা বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট, গুলশান ও মগবাজারের একাধিক ফ্ল্যাট, পূর্বাচলে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির কথা উঠে আসে গণমাধ্যমে। এর বাইরে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা, ছোট মেয়ে তাহসিন রাইসার নামে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও বিভিন্ন কোম্পানিতে একাধিক শেয়ার থাকার খবর প্রকাশ হলে সারা দেশে তৈরি হয় চাঞ্চল্য। সবশেষ রোববার বেনজিরের সম্পদের বিষয়ে জানতে দুদকে আবেদনের কথা জানান ব্যারিস্টার সাইদুল হক সুমন। এরপর সোমবার তার সম্পদের উৎস সম্পর্কে অনুসন্ধান করতে হাইকোর্টে রিট করেন তিনি। সাবেক আইজিপি বেনজিরের এই অবৈধ সম্পদের খবর গণমাধ্যমে প্রকাশ হলেও দীর্ঘদিন নীরব ছিল দুর্নীতি দমন কমিশন দুদক। সবশেষ যেন ঘুম ভাঙল সংস্থাটির। সোমবার এক সংবাদ সম্মেলনে বেনজির আহমেদের বিপুল সম্পদের উৎস অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক সচিব। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। 1 এপ্রিল ও 2 এপ্রিল 2024 তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয়। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সংবাদ প্রকাশের পর দীর্ঘ সময় দুদকের নীরবতার বিষয়ে সচিব বলেন, গত 18 এপ্রিল বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। আমাদের 18 তারিখে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমাদের কিছু আপনারা জানেন মিনিটস তৈরি করতে হয়, কমিটি গঠনের একটা অফিস আদেশ করতে হয়, এই কাজগুলি করতে একটু সময় লাগে। এদিকে বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের উৎস নিয়ে সংবাদ প্রকাশ করায় দেশ টিভির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক আইজিপির আইনজীবী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে নির্বাচনে থেকে গেলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা। এতে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মন্ত্রী এমপি স্বজনদের প্রভাব থাকবে অনেকটা স্পষ্ট। দলের সিদ্ধান্ত অমান্য করা দুঃখজনক উল্লেখ করে কেন্দ্রীয় নেতারা বলছেন, 30 এপ্রিলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 4 ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন হবে আগামী 8 মে। 150 উপজেলায় এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। অন্যান্য বাদ দলীয় প্রতীক দিলেও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দলীয় প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় প্রতীকবিহীন হয় শুরু থেকে প্রভাব বিস্তার শুরু করেছেন মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতার আত্মীয় স্বজনেরা। মনোনয়ন জমা থেকে শুরু করে নির্বাচনী প্রচারণায় একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হন দলীয় হাইকমান্ড। নির্দেশ দেন মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দলীয় নির্দেশনা অমান্য করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় সবাই। এরই মধ্যে নোয়াখালী 6 আসনে এমপি মোহাম্মদ আলী পুত্র আশিক আলী অমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন। দলের হাইকমান্ডের নির্দেশ অমান্যকে দুঃখজনক বলছেন কেন্দ্রীয় নেতারা। জানান, ওয়ার্কিং কমিটির সভায় আসছে কঠোর সিদ্ধান্ত। যদি না মানে আমি শুধু এইটুক বলবো যে এটা দুঃখজনক। আজকে যদি প্রত্যাহার না করে
তাহলে আমি শুধু এইটুক বলবো যে এইটা দুঃখজনক। এইটা মাননীয় সংসদ সদস্য, মন্ত্রী, ইভেন কি আমি এস.এম. কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমার কাছ থেকেও এটা প্রত্যাশা হওয়া উচিত না। মাননীয় নেত্রী এই দেশের জন্য যা করেন, দলের জন্য যা করেন, একমাত্র শেখ হাসিনা দলকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন। 30 তারিখে সেন্ট্রাল কমিটির মিটিং আছে, সেই মিটিংয়ে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির মিটিং হবে। সেই মিটিং আলোচনা করে যে সিদ্ধান্ত হবে সেইটাই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। অমান্যকারী তালিকা তৈরি করে দলীয় প্রতিনিধিদের কাছে জমা দিবেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দর্শক, কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশনার পর কুষ্টিয়ার উপজেলা নির্বাচনে প্রার্থিতায় কোনো পরিবর্তন এসেছে কি? ধন্যবাদ জুই। আসলে আপনি যেমনটি আমরা খবরে দেখছিলাম যে কুষ্টিয়ার অবস্থা কিন্তু একই। প্রভাবশালী যে নেতারা রয়েছে, অর্থাৎ কুষ্টিয়ার যে এমপি এবং যে প্রভাবশালী নেতা, তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেন। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ার প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই উপজেলা নির্বাচনে কুষ্টিয়া সদর এবং খোকসা দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে মনোনয়ন যাচাই বাছাই শেষে কিন্তু 20 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় 3টি পদের বিপরীতে। এখানে 3 জন, সদর উপজেলায় 3 জন প্রার্থীর মনোনয়ন জমা হয়, চেয়ারম্যান প্রার্থী, এবং খোকসা উপজেলায় 6 জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপরে কিন্তু আজকে মনোনয়ন প্রত্যাহারের সময় ছিল, কিন্তু কুষ্টিয়া সদর উপজেলায় 3 জন প্রার্থীর মধ্যে কিন্তু 1 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। তিনি হচ্ছে জেলা জামাতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ারদার। তবে এখনো বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা, তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু তার মনোনয়নটি প্রত্যাহার করেননি। অর্থাৎ আমরা বলতে পারি যে সদর উপজেলায় এখনো যে প্রভাবশালী নেতা, তার চাচাতো ভাই কিন্তু এখানে রয়েই গেছে। অর্থাৎ এখানে সদর উপজেলায় 2 জন প্রার্থী রয়েছে, একজন হচ্ছে আতাউর রহমান আতার, আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে, অর্থাৎ তিনিও আল মামুন নামে, তিনিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া খোকসা উপজেলায় যে নির্বাচন হচ্ছে 6 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের আপন ভাই রয়েছে রহিমউদ্দিন খান এবং তার ভাস্তে রয়েছে। তাছাড়া বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার রয়েছেন, এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত রয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে সদর উপজেলায় এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেছে মাত্র জামাতের নেতা। অর্থাৎ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত কিন্তু কুষ্টিয়া জেলায় কোনো মানা হয়নি, বা এখন পর্যন্ত আমরা সেটাই দেখেছি। অর্থাৎ আমরা বলতে পারি যে দুটি উপজেলায়, কুষ্টিয়া যে সদর উপজেলা, সেখানে কিন্তু এক প্রকার মাহবুল আলম হানিফ এমপির যিনি চাচাতো ভাই আতাউর রহমান আতা, তিনি কিন্তু প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। কারণ স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অপরিচিত, তাকে কেউ তেমন চিনেই না, অর্থাৎ আল মামুন যিনি রয়েছেন তাকে। তারপরেও কিন্তু আজ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আসলে তারপরে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তার মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য চেষ্টা করা হচ্ছে, তার বাড়ির লোকজনকেও হুমকি দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগও কিন্তু তার ফেসবুক পোস্টে আমরা দেখেছি। এছাড়াও আপনি জানেন যে এই যে উপজেলা নির্বাচন শুরুতেই কিন্তু খোকসা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকি উপজেলা নির্বাচনের নিজের ভাইয়ের পক্ষে নির্বাচন করার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান কিন্তু একজনকে নিয়ে মারধরও করে। অর্থাৎ এই যে বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ঘটেই চলেছে। অর্থাৎ প্রভাবশালী নেতাদের যদি আত্মীয় স্বজন মনোনয়ন প্রত্যাহার না করে, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে এবং নেতাকর্মীরা কিন্তু আরো বেশি ঘটার শঙ্কা প্রকাশ করছেন। আমি এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। আসলে তারা কিন্তু নির্বাক, তারা বলছে কেন্দ্র যেভাবে তাদের নির্দেশনা দিয়েছে তারা কিন্তু সেইভাবেই বাস্তবায়ন করার চেষ্টা করছে। কিন্তু আমরা আসলে আজকে পর যে নির্বাচন মনোনয়ন প্রত্যাহারের যে শেষ দিন ছিল, সেই দিনে কিন্তু আমরা কোনো তার ফল পাইনি। অর্থাৎ আমাদের এখান থেকে যে প্রভাবশালী যে 2 জন নেতা রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ, তার চাচাতো ভাই আতাউর রহমান আতা, তিনি এক নির্বাচন করছেন, এবং প্রভাবশালী নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, তার ভাই রহিমউদ্দিন খানও নির্বাচন করছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থাৎ কেন্দ্রের যে সিদ্ধান্ত সেটি কিন্তু তেমন কোনো কার্যকর হয়নি। এই ছিল কুষ্টিয়ার উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জয়ী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। এ বিষয়ে আরো তথ্য নিয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্নার স্বাগত জানাচ্ছি আপনাকে। উপজেলা নির্বাচনের আজ ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উপজেলা নির্বাচনে আমরা দেখলাম একটি বিষয় স্পষ্ট, যে আওয়ামী লীগের হাই কমান্ডের নির্দেশনা এমপির মন্ত্রী স্বজনেরা মানছে না, এর দায় কার? যেমন বলছিলেন যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 4 ধাপের নির্বাচনের প্রথম ধাপ, সেটি অনুষ্ঠিত হবে 8ই মে, এবং আজকে 22 তারিখ ছিল প্রত্যাহারের শেষ দিন। এবং
সত্যি এটাই সত্যি যে দলীয় প্রধান বা প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন বিশেষ করে সন্তান স্ত্রী এমনকি কোথাও শ্যালক দাঁড়িয়েছে আমরা দেখেছি শুধুমাত্র সেই যে তাদেরকে নির্বাচন থেকে সরানোর কথা বলা হয়েছে সেটি দেখেছি শুধুমাত্র আমরা নাটোরে দেখেছি। নাটোরে প্রতিমন্ত্রী জুনায়েদ পলকের শ্যালক তিনি কিন্তু প্রত্যাহার করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়া দেখেছি আমরা ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের চাচাতো ভাই প্রত্যাহার করেছেন। এর বাইরে কিন্তু আসলে আমরা দেখিনি। যেমনটি বলছিলেন আমাদের কুষ্টিয়া প্রতিনিধি তিতাস বলছিলেন যে কুষ্টিয়ায় কিন্তু একজন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি তার ভাই এখানে রয়েছেন, এমপির ভাই রয়েছেন। পাশাপাশি আপনি যদি আপনাকে বলি যে হাতিয়া উপজেলার নোয়াখালী সেখানে কিন্তু আজকে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হতে যাচ্ছেন এমপি পুত্র। এখানে আসলে আপনাকে আমি বলতে চাই যে সেটা হচ্ছে যে ক্ষমতা ধরে রাখতে নেত্রীর বা প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান তার নির্দেশ কিন্তু মানা হচ্ছে না এলাকায় প্রভাব বিস্তার বা ক্ষমতা ধরে রাখার জন্য। তাহলে কি আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় বলতে পারি যে উপজেলা নির্বাচনে পরিবারতন্ত্রের প্রভাব থাকবে? অবশ্যই থাকতেছে, না থাকার কোনো কারণ নাই। কোথাও এমপির ছেলে, কোথাও এমপির স্ত্রী, চাচাতো ভাই, ফুফাতো ভাই, শালা, স্বজন সব জায়গাতে রয়েছেন। সেক্ষেত্রে মন্ত্রীরা রয়েছেন, এখানে মন্ত্রীদেরও কিন্তু ভাই রয়েছেন, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির নেতারা রয়েছেন, এমপি রয়েছেন। পরিবারতন্ত্রের বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না এবং ইতিমধ্যে বেশিরভাগ জায়গাতে কিন্তু আসলে তারা বিনা প্রতিদ্বন্দ্বী চলে আসছেন। যেমন কুষ্টিয়া বলা হচ্ছে যে সেখানকার যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাকে কেউ এলাকায় চিনে না, অর্থাৎ সেই নির্বাচনে আসলে কিন্তু খুব একটা আপনার প্রতিদ্বন্দ্বী হবে না এবং অনেক জায়গাতে কিন্তু একই অবস্থা, মানে নিজেদের প্রভাব রাখতে কিন্তু আসলে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও দলীয় প্রধান স্পষ্ট বলেছেন যে কেউ কিন্তু আসলে স্বজনরা ইলেকশন করতে পারবেন না, সেটা কিন্তু মানা হচ্ছে না, এটাই দুঃখজনক। এবং দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা বলছেন যে কার্যনির্বাহী বৈঠকে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। কি সিদ্ধান্ত আসতে পারে? এটা আসলে সিদ্ধান্তের বিষয়টা আপনি জানেন যে আগামী 30 তারিখ সন্ধ্যা 7টায় গণভবনে কিন্তু আওয়ামী লীগের অর্গানিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আসলে এটা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং সেই আলোচনার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত যে 8টি টিম রয়েছে, আওয়ামী লীগের যে 8টি সাংগঠনিক সম্পাদক রয়েছেন তারা তাদের রিপোর্ট পেশ করবেন। তারপরে আসলে দলীয় প্রধান এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটা নিয়ে অবশ্যই কথা হতে পারে এবং সেখানে অব্যাহতির সিদ্ধান্ত আসতে পারে, এখানে শোকজের সিদ্ধান্ত আসতে পারে বা আগামী 3 ধাপ নির্বাচন এখনো রয়েছে। প্রথম ধাপ তো 8 তারিখ, সেই 3 ধাপে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পরবর্তী কৌশল কী হবে সেটাও আসতে পারে। এখন পর্যন্ত স্পষ্ট না, যদিও আমরা জাতীয় নির্বাচনে দেখেছি যে স্বতন্ত্রদেরকে কিন্তু কিছু বলা হয়নি এবং এই নির্বাচনে কিন্তু দলীয় প্রতীক দেওয়া হচ্ছে না শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য। বাস্তবে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে যে পরিবারতন্ত্র কিন্তু চলে আসছে। এখন সেটি আসলে কতদূর শাস্তি হতে পারে, অব্যাহতি হতে পারে বা আদৌ কিছু হবে কিনা সেটা জানতে হলে 30 তারিখের মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে অনেকটাই যতটুকু আমরা দেখেছি যে কিছু না কিছু অবশ্যই এখানে শাস্তি আসতে পারে, সকজ আসতে পারে, অব্যাহতি আসতে পারে, কোনো একটা ব্যবস্থা আসবে, এটা দিয়ে তারা বলছেন আর কি, আমরা যতটুকু জেনেছি। আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেমনটি দেখেছি যে আওয়ামী লীগের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল প্রকট আকার ধারণ করেছিল। উপজেলা নির্বাচনে কি পরিস্থিতি হতে যাচ্ছে? বর্তমানে উপজেলা নির্বাচনে সেই কোন্দলটা আরো দিনকে দিন কিন্তু বেড়ে চলে যাচ্ছে, কারণ উপজেলা নির্বাচনে একটা এমপি আসনে থাকে, 2টা আসন থাকে, 2টা উপজেলা থাকে। সেখানে কিন্তু আসলে এমপিরা তাদের নিজস্ব প্রভাব রাখতে কিন্তু নিজস্ব প্রার্থিতা তৈরি করে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি আছে, তারাও কিন্তু থাকতে চায়। সেই হিসাবে এমপির থেকে ইলেকশন থেকে কিন্তু এই ইলেকশনে এই তৃণমূলের যে কোন্দল সেটা কিন্তু আরো বাড়বে এবং সংঘাতটা কিন্তু আরো বেশি হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। দর্শক, এতক্ষণ আমরা উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম সহকর্মী তৌফিক মাহমুদ মুন্নার সঙ্গে। এদিকে উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্তের পরও ভোটে লড়তে মাঠে আছেন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত অর্ধশত নেতা। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তবে পদধারী কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে দাবি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। সাইফুল রিপনের রিপোর্ট। 8 মে থেকে শুরু হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির সাবেক ও বর্তমান পদে থাকা প্রায় অর্ধশত স্থানীয় নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলীয় সিদ্ধান্তে অনেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারও করেছেন। তবে মনোনয়নপত্র সংগ্রহ করা স্থানীয় নেতাদের 30 জনের বেশি এখনো নির্বাচনে অংশ নিতে নিজেদের সিদ্ধান্তে অনড়। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নির্বাচনে আগ্রহী নেতাদের কেউ। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, কেউ হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এই শীর্ষ নেতৃত্ব সারা দেশে এবং ইউনিয়ন, থানা, জেলা লেভেলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে। সবাই একই সুরে বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। দলে যারা আছে তার মধ্যে যদি কেউ আমাদের দলের নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং একেবারে সাধারণ সদস্যের পদ থেকে তাদের
সমস্ত পদ থেকে দল থেকে অব্যাহতি দেওয়া হবে এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর নির্বাচনে আগ্রহীদের অনেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত নয় দাবি করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মিডিয়ার তৈরি, এটা কিছু পত্রিকার তৈরি। বাংলাদেশে এমন কোনো নেতা নাই যার পদ পদবি অনেক বড় তারা নির্বাচন অংশগ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে যার পদ পদবি নাই সে কোনো তারিখ বহিষ্কার করার দরকার নাই, যেহেতু তার পদ নাই পদবি নাই। আমরা সাফ জবাব দিয়ে দিয়েছি, যতদিন এই সরকার থাকবে ততদিন কোনো নির্বাচন নয়। উপজেলা নির্বাচনে সোমবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আর মঙ্গলবার হবে প্রতীক বরাদ্দ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশজুড়ে চলমান হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়ানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এ সময়ে তাপমাত্রা না বাড়লেও 42 ডিগ্রির আশপাশেই থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও যশোরে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার কারণে দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে বাংলাদেশকে। সংকট মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ তাদের। জেলা প্রতিনিধি ও সহকর্মী হাসান মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। কোনোভাবেই কমছে না গরমের তীব্রতা। প্রচণ্ড তাপে বিপর্যস্ত জনজীবন। কেউ বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়ায়, কেউ তৃষ্ণা মেটাতে ভিড় করছেন রাস্তার পাশের শরবতের দোকানে। গরমের তীব্রতায় শরীরে পানি ঢেলে ঠান্ডা করার চেষ্টায়ও কেউ কেউ। গেল কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে পুড়ছে খুলনা বিভাগ। যশোর ও চুয়াডাঙ্গায় সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় 40.6 ডিগ্রি সেলসিয়াস। ভ্যানের ভাড়া, পাখি ভ্যানের ভাড়া নেই বললেই চলে, আবার যা আছে গরমে একটু কাজই হচ্ছে না। আরে গরমে চললে কষ্ট হলেও আমাকে কিছু করার নেই, বেড়াতেই হবে। ব্যবসা করতে গেলে আমরা পেট চালাতে গেলি, এটা আমাদের করা লাগবে। একই চিত্র রাজধানী ঢাকায়ও। প্রচণ্ড তাপে নাকাল খেটে খাওয়া মানুষ, উপার্জন কমেছে কয়েক গুণ। বেশিক্ষণ চালাইতে পারি না, 2-3 ঘন্টা চালাইলে শরীর কাল পরে আর যান চলে না। পুরো 12 ঘন্টায় চালাতে পারতাম, আর অন্তর্বর্তী লেগে মনে করেন যে 6 ঘন্টা চালাতে কষ্ট হয়ে যায়। এই জামে মনে করেন বয়ে থাকতে মনে করেন যে অস্থির করে ফেলায় বেশি। 10টায় বাইরেছি, এখন বন্ধ করে এলাম। 3 ঘন্টা 2 ঘন্টা এরকম অনেক তাপ প্রয়োজন। আগে 8 ঘন্টা চালাইতাম, এখন 3-4 ঘন্টা চালাই। সারা দেশে চলমান হিট অ্যালার্ট আরও 3 দিন বৃদ্ধি করেছে আবহাওয়া অধিদপ্তর। গত বছর যদিও আমরা একটা দীর্ঘ সময় হিটওয়েভ ছিল, তবে ওই ধরনের সমস্যা হয়নি। তবে এবছরে আবার কিছুটা পরিবর্তিত হয়েছে, যেমন গত বছরের মতো আপনার দিনের তাপমাত্রা কিছুটা কম আছে, কিন্তু এবছরে যেটা হচ্ছে রাতের তাপমাত্রা বেশি। এর মেইন কারণ হচ্ছে বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প রয়েছে, এবং জলীয় বাষ্প থাকার কারণে মানুষের ভিতরে যে অস্বস্তি বোধ এটা অনেকটা বেড়ে গেছে। অপরিকল্পিত নগরায়ন, গণহারে গাছ নিধন সহ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়েছে দেশ। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে সংকট আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন সাময়িকভাবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলে কিভাবে জনস্বাস্থ্যের আপাতত ক্ষতি কম করে এই সিজনটাকে আমরা অতিক্রম করতে পারি, এবং সেইটিকে কভার করার জন্য কি পরিমাণ গাছ, জলাধার এবং অন্যান্য কুলিং ফ্যাক্টর আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে, এই পরিকল্পনা করে আমাদের কাজ করতে হবে। এই চরম ভাবাপন্ন পরিবেশের জন্য যে স্বাস্থ্যের সমস্যা হবে তাকে মোকাবেলার জন্য তো দীর্ঘমেয়াদী পরিকল্পনাও গ্রহণ করতে হবে। অব্যাহত তাপ বৃদ্ধির কারণে ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া সক্রিয় হতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। দর্শক, যশোরের অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল, গরমের দুর্ভোগ কতটা পোহাতে হচ্ছে যশোরবাসীকে? ধন্যবাদ। আজ কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস, এবং গত পরশু কথা যদি বলি, দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ এক সপ্তাহ ধরেই কিন্তু যশোরের উপর দিয়ে যে তীব্র তাপ প্রবাহ চলমান রয়েছে, সেটির প্রভাবে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে। একই সঙ্গে সব বয়সী মানুষ কিন্তু এই গরমের যে তাপ এবং এর কারণেই কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আমরা যদি বলি, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ বেড়েছে, বহির্বিভাগ এবং যে এবং ভর্তি রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে, এবং এক্ষেত্রে শিশু এবং বৃদ্ধরা বেশি অসুস্থ হচ্ছেন। সব মিলিয়ে যশোরের
পরিস্থিতি যদি বলি সেটি কিন্তু নাকাল অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে এই জনপদের মানুষের, এবং এই খরার প্রভাবে কিন্তু পানির যে স্তর, ভূগর্ভস্থ পানির স্তর নেমে গিয়েছে। অনেক অঞ্চলেই কিন্তু যে পানির যে সুপেয় পানির যে চাহিদা সেটি কিন্তু পূরণ করতে পারছে না, অর্থাৎ সংকটের মধ্য দিয়েই যাচ্ছে। একই সঙ্গে যশোরের যে ভূগর্ভস্থ পানির সংকটের পাশাপাশি যে বোরো মৌসুম চলছে, বোরো মৌসুমের প্রায় শেষ পর্যায়ে এখন সেচের জন্য কিন্তু পানি সংকটের তৈরি হয়েছে এবং এর কারণে কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছে। সব মিলিয়ে যশোরের পরিস্থিতি কিন্তু নাকাল অবস্থার মধ্যে আছে এবং এখানকার যারা মানুষ তাদের মধ্যে কিন্তু এক ধরনের চরম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, যশোর থেকে দাবদাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়। প্রচণ্ড তাপদাহে সারা দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ময়মনসিংহে চলছে রমরমা কোচিং সেন্টারের ব্যবসা। অনিচ্ছা সত্ত্বেও শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবকের চাপে কোচিংয়ে আসতে বাধ্য হচ্ছেন। নিয়ম বহির্ভূত কাজ করায় কোচিং সেন্টারগুলোর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা কর্মকর্তারা। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনে ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস অবস্থার মধ্যে বন্ধ রয়েছে স্কুল কলেজ। তবে নগরীর বাউন্ডারি রোড, কলেজ রোড, জিলা স্কুল রোড সহ বেশ কয়েকটি এলাকায় 4 শতাধিক কোচিং সেন্টার চালু রয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসিয়ে করানো হচ্ছে ক্লাস। বেশিরভাগ শিক্ষার্থী এমন গরমে কোচিং করতে আগ্রহী নন। বাসায় ঢুকতে পারে না, মানে প্রাইভেট কিছুদিনের জন্য বন্ধ দেওয়া উচিত। অনেক গরম স্কুল খুললেই তো আমাদের পরীক্ষা শুরু হবে। এখন গরম থাকলে কি হবে, যদি আমরা কোচিং এ আসি পরীক্ষায় তো আমরা ভালো করতে পারবো না, তাই তো আমাদের গার্ডিয়ানরা আমাদের কোচিং এ পাঠাচ্ছে। তবে শিক্ষক এবং অভিভাবকরা বলছেন ক্লাসে ঠিকমতো পড়াশোনা না হওয়ায় প্রচন্ড গরমেও বাধ্য হয়ে শিক্ষার্থীরা কোচিং করছে। অনেক শিক্ষক কোচিং বন্ধের কথাও জানিয়েছেন। স্কুলে তো এরকম পড়াশোনা হয় না, স্কুলে সিলেবাস দিয়ে রাখছে কিন্তু সিলেবাস তো শেষ করাই না, পরীক্ষা তো ডেট হয়েছে, এখন তো কোচিং ছাড়া তো আমাদের কোনো পথ দেখতেছি না। কোচিং আজকে বন্ধ দিয়ে দিব আর কি, পড়া তো হুট করে জানে না, কালকে তো সিদ্ধান্ত হয়েছে, টিভিতে সিদ্ধান্ত হয়েছে আজকে বন্ধ দিয়ে দেবো। কোচিং খোলার কারণ হচ্ছে বাচ্চারা তো বাসায় খুব বেশি একটা পড়াশোনা করতে চায় না, তারা এখানে আসে আনন্দের সাথে পড়াশোনা করে, এই জন্য আর কি কোচিংটা খোলা রাখা হয়েছে। যারা নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা কর্মকর্তা। তাদের বাইরে আনার জন্য যারা কোচিং অব্যাহত রেখেছে, পরীক্ষার মোড়কে যারা বাইরে এনেছে তারা নীতি বহির্ভূত কাজ করছে। আমি জানা মাত্রই তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করব। কোনো মতেই এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ সবার আগে আমাদের সন্তানদের স্বাস্থ্য এবং সুরক্ষা আমাদের কাছে। আমরা চাইছি না কোনো মতেই এই তীব্র রৌদ্রের মাঝখানে একে তো বাচ্চারা এসে একাডেমিক নামের মোড়কে কোচিং করুক অথবা বাইরে রোদ্রে কোনো জায়গায় ঘুরুক। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নজরে নিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রাখা হবে সব ধরনের কোচিং সেন্টার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে গরমের তীব্রতা কেমন দেখছেন আর কোচিং সেন্টারগুলোর নির্দেশনা কেন মানছে না? জুই, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিনের টানা প্রচন্ড তাপদাহে কিন্তু একেবারেই হাঁসফাঁস ময়মনসিংহের জনজীবন। আমরা দেখেছি যে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ যারা আছে প্রচন্ড তাপদাহে তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে আছেন এবং হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালগুলোতেও আমরা দেখেছি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আরেকটি বিষয় আপনি বলেছেন, কেন কোচিং সেন্টারগুলো সরকারি নির্দেশনা মানছেন না, অর্থাৎ তারা নানান অজুহাত দেখিয়ে কিন্তু কোচিং সেন্টার চালু করে রেখেছেন এবং তারা বলছেন যে কোচিং অর্থাৎ স্কুল খোলার পরেই পরীক্ষা শুরু হবে। সেই অজুহাতে তারা বলছেন যে শিক্ষার্থীরা যদি কোচিং সেন্টারে না আসে তাহলে তাদের যে পড়াশোনায় ব্যাহত সেটি কিন্তু হবে। সেই লক্ষ্যেই কিন্তু তারা সেই কোচিং সেন্টারগুলো চালু রেখেছেন। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে এই বিষয়টি নজরে নিয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন
করছেন এবং আমরাও দেখেছি কিছু কিছু জায়গায় কিন্তু তারা মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা দেখেছি কিছু কোচিং সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে কোচিং কার্যক্রম চালানো হচ্ছিল সেই কার্যক্রম কিন্তু বন্ধ করা হয়েছে। আমরা একটু একজনের সঙ্গে যুক্ত হব, শিক্ষক পরিষদ সরকারি কলেজ শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে আছেন। সরকারের নির্দেশনা হচ্ছে প্রচন্ড তাপদাহের মধ্যে স্কুল কলেজ বন্ধ রয়েছে, কোচিং সেন্টারগুলো আপনাদের শিক্ষক যারা আছেন তারা চালু রেখেছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? অসংখ্য ধন্যবাদ সরকারকে, কারণ হলো এই গরমের অবস্থা অনুধাবন করে কোমলমতি শিশু এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই স্কুল কলেজ বন্ধ রেখেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তবে হয়তো আমাদের মাঝে অনেকে আছে কোচিং ব্যবসায় জড়িত, তারা হয়তো এই কোমলমতি শিশুদের বিষয়টি বিবেচনা না করে তারা কোচিং চালিয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। যতদিন বন্ধ কমপক্ষে এই সুবিধাটা যাতে সবাই ভোগ করতে পারে এই জন্য কোচিং বন্ধ রাখা উচিত। শুনছিলেন যে আসলে এই শিক্ষক নেতাও বলছিলেন কিন্তু সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার উচিত সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আজকেও কিন্তু ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। আমি এখন আছি গাঙ্গিনাপাড়, আপনি দেখতেই পাচ্ছেন যে স্বভাবতই এই সময়টুকুতে আমরা দেখি গাঙ্গিনাপাড়ে লোকজনের উপস্থিতি কিন্তু অনেকটাই বেশি থাকে, অর্থাৎ প্রচন্ড তাপদাহের কারণে আজকে কিন্তু রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। অর্থাৎ গত টানা কয়েকদিন ধরেই এমন অবস্থা আমরা লক্ষ্য করেছি এবং সংশ্লিষ্টরা বলছেন যে এই প্রচন্ড তাপদাহ আরো বেশ কয়েকদিন থাকতে পারে এবং এই বিষয়টি নিয়ে আমরা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা কিন্তু নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং তাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনে চলারও কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ আজকেও কিন্তু আমরা দেখেছি যে ময়মনসিংহের যে এসকে হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু আমরা খোঁজখবর নিয়েছি এবং দেখেছি যে স্বাভাবিকের তুলনায় রোগীর সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ ডায়রিয়া আক্রান্ত সহ শিশুদের নিউমোনিয়া কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। অর্থাৎ প্রতিনিয়তই যদি বলি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 100 থেকে 150 জনের মতো শিশু কিন্তু গরমে আক্রান্ত হয়ে তারা ভর্তি হচ্ছেন এবং এসকে হাসপাতালে কিন্তু 30 থেকে 40 জন রোগী কিন্তু তারা ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। এই বিষয়টি নিয়ে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এবং আমরা দেখেছি এই প্রচন্ড তাপদাহ কমার কারণে কিন্তু বিভিন্ন উপজেলায় আজকে কিন্তু বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং সকলেই কিন্তু প্রত্যাশা করছেন যে তাপদাহ যেন কিছুটা কমে আসে, সেই লক্ষ্যে দোয়া মোনাজাত এবং বিভিন্ন জায়গায় কিন্তু প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এই প্রচন্ড তাপদাহের কারণে আমরা লক্ষ্য করেছি যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন এবং তারাও কিন্তু তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটি কিন্তু পরিচালনা করতে পারছেন না। অর্থাৎ বিশেষ করে বলা যায় যে ময়মনসিংহ কিন্তু ইজি বাইক এবং রিক্সা একটি শহর বলা যায়, এটিকে কেন্দ্র করে কিন্তু অনেকের পেশা নির্ভর করে, অর্থাৎ অনেকেই কিন্তু এই বাহন চালিয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। আমরা দেখেছি গত কিছুদিন ধরে কিন্তু এই রিক্সা এবং ইজি বাইক চালানোর সঙ্গে যারা জড়িত আছেন তারা কিন্তু খুব বিপাকের মধ্যে পড়েছেন এবং তারা কিন্তু তাদের যে আয় সেই আয় কিন্তু একেবারেই কমে গেছে এবং তারাও কিন্তু প্রার্থনা করছেন যেন অন্তত কিছুটা বৃষ্টি হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা দোয়া প্রার্থনা এবং বিভিন্ন সময় কিন্তু তারা সেটির অপেক্ষায় রয়েছেন। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করছি এছাড়াও যে গ্রামীণ জনপদ রয়েছে সেখানেও কিন্তু প্রচন্ড তাপদাহ বিরাজ করছে। অর্থাৎ আমরা দেখেছি যে যারা পোল্ট্রি ব্যবসায়ী রয়েছে তাদের যে উৎপাদন সেই উৎপাদনও কমে গেছে এবং বিশেষ করে ময়মনসিংহ বিভাগীয় শহর ময়মনসিংহ কিন্তু সারা দেশের ন্যায় সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ে আছেন এবং তারা বলছেন যে এই তাপদাহ যদি না কমে অচিরেই তাহলে কিন্তু তাদের যে সমস্যা সেটি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। অর্থাৎ হাসপাতালগুলোতেও কিন্তু এখন যে রোগীর সংখ্যা সেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং চিকিৎসকরাও কিন্তু তারা তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রেখেছেন এবং তারা বলছেন যে রোগীর সংখ্যা যদি আরো বাড়ে তাহলে সেই লক্ষ্যে তারা তাদের যে ওষুধের ব্যবস্থা সেটি কিন্তু করে রেখেছেন এবং তারা যে নিয়ম দিচ্ছেন সেই নিয়ম মেনে চলার কিন্তু পরামর্শ সবসময় দিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রচন্ড তাপদাহের কারণে যে সমস্যাগুলো হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যারা ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। আবারও সীমান্ত হত্যা, এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ওই যুবক তার বন্ধুদের নিয়ে সীমান্তবর্তী এলাকায় ঘুরতে গিয়েছিলেন। এ নিয়ে বিজিবি বিএসএফ কোম্পানি পর্যায়ে বৈঠকে শুধু দুঃখ প্রকাশ করে দায় সারার চেষ্টা করে ভারতীয় বাহিনী। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহিদিনুর পরশের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের যুবক হাসান মিয়া সোমবার সকালে বন্ধুদের নিয়ে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তের 0 পয়েন্টে ঘুরতে যান। বিএসএফ তাদের দেখতে পেয়ে গুলি ছোড়ে, এতে গুলিবিদ্ধ হন হাসান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা হাসপাতাল চত্বরে ভিড় করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। সীমান্তে হত্যা বন্ধ সহ হাসান হত্যাকাণ্ডের বিচার চান স্বজনরা। আমার যেটা এতেম করে দিয়ে গেছে, আল্লাহ যদি তার না করে, যে হাতে গুলি করছে হাতে যদি তার বলছে আল্লাহ যদি তারা দেখ করে। আমার জীবনটা আমার ছিল আমার তো কেন আমার পোলাটারা গুলি করলো, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। বাংলাদেশের মানুষকে এইভাবে অত্যাচার জুলুম ওনারা করছে, এটা আমরা সরকারের কাছে এটা সূক্ষ্ম বিচার চাই। এটা আমাদের কাম্য না যে ইন্ডিয়ার বিএসএফ হঠাৎ গুলি করে দিবে, আমরা সুষ্ঠু একটা বিচার চাই। ঘটনার পর দুপুরে বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি পর্যায়ে বৈঠক হয়। এতে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করে। পুরো ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কসবায় এসেছি, এসে মৃত হাসানের লাশ পেয়েছি। আমরা এটা এখন সুরক্ষা প্রস্তুত করে ময়নাতদন্তের ব্যবস্থা করছি। ঘটনা আমরা এখনো আন্ডার ইনভেস্টিগেশনে রয়েছে, আমরা তদন্ত করে তারপরে তদন্ত বিস্তারিত। তবে এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শকে বেশি বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। মেহেদী, বিএসএফ এর গুলিতে যুবক নিহতের ঘটনায় কি বলছেন পরিবারের সদস্যরা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ জুই, আপনাকে ধন্যবাদ। আজ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের যে পটিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে যে বাংলাদেশের যুবক হাসান নিহত হয়েছেন, এই হাসানের মরদেহ কিন্তু বিকেলের দিকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিন্তু মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন শেষেই কিন্তু তার মরদেহ কিন্তু কিছুক্ষণ আগে তার পরিবারের লোকজন এর কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এই মরদেহ নিয়ে কিন্তু তাদের গ্রামের বাড়ি কসবা উপজেলার কাইমপুরে চলে গেছেন। যে আপনাকে আমি জানিয়ে রাখি, আজ গিয়েছিলেন, সেখানে কিন্তু বিএসএফ তাকে দেখে কিন্তু অতর্কিত গুলি চালায়। গুলিতে কিন্তু সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিন্তু কর্তব্যরত যে চিকিৎসক রয়েছে তাকে কিন্তু মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের পরিবার কিন্তু এই ঘটনার একটা বিচার দাবি জানিয়েছেন। তারা বলছেন যে হাসানকে যেভাবে হত্যা করা হচ্ছে তার এই ঘটনার সুষ্ঠু বিচার হয়। এছাড়া সীমান্তে প্রায় সময় তারা বলছেন যে বিভিন্ন সময় ঘটনা ঘটে, তারা যে এগুলো সব ঘটনা বন্ধে সরকারের কাছে তারা জোর দাবি জানিয়েছেন। আমি যদি আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, ঘটনার পরে দুপুরের পর কি কিন্তু যে পটিয়া সীমান্তে কোম্পানি পর্যায়ে কিন্তু একটি বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে কিন্তু একটি প্রতিবাদ জানানো হয়, জোরালো প্রতিবাদ জানানো হয়। তারই প্রতিবাদে দাবিতে কিন্তু যে বিএসএফ কিন্তু তারা আশ্বস্ত করেছে যে এই ধরনের ঘটনা সীমান্ত পুনরাবৃত্তি না হয়, তারা কিন্তু বিজেপি কিন্তু তারা আশ্বস্ত করেছে। এদিকে যে নিহত যে হাসানের স্ত্রীর সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন তার 4 মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছেন। এখন তিনি অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন যে কিভাবে তাদের সংসার চলবে। তিনি তার স্বামীকে যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডে তিনিও বিচার দাবি জানিয়েছেন। এ ছিল জয় আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন মেহেদী নূর পরশ। সংবাদ প্রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সাবেক আইজিপি বেনুসির ও তার পরিবারের বিপুল সম্পদ, ঘুম ভাঙল দুদকের। অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু, হাইকোর্টেও রিট। কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থী মন্ত্রী এমপির স্বজনেরা, ভোটে আছেন বিএনপির অনেক নেতা। বেশিক্ষণ চালাইতে পারি না, 2-3 ঘন্টা চালাইলে শরীর কাল। মনে করেন যে 6 ঘন্টা চালাইতে কষ্ট হয়ে যায়। দাবদাহে পড়ছে দেশ, আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। বৈশ্বিক উষ্ণতার প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা।
এবং সীমান্তে আবারও বিএসএফ এর গুলি, কসবায় ঘুরতে যাওয়া বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা ভারতীয় বাহিনী। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।